নমস্কার, টুরি যোদ্ধায় আবার একবার আপনাদের সকলকে স্বাগত। আগের বারের যে এপিসোড যেখানে শেষ করেছিলাম প্রথম পর্বটি, তার যে রেসপন্স যেরকম আপনারা দেখেছেন, তার ফলস্বরূপ একটা পরিবর্তন হয়েছে। আর একটা পরিবর্তন, সেই পরিবর্তনটা কি? আগের বারে যে মাইকটা ব্যবহার করেছিলাম তার চেয়ে প্রায় 10 গুণ দামি আরেকটি মাইক আজকে আমাকে ডাইরেক্টর সাহেব দিয়ে গেছেন। এটা হলো পুরস্কার। তো সেই পুরস্কার নিয়ে আজকে শুরু করি টুরি যোদ্ধার এই পর্বটি। আমি আগের দিন শেষ করেছিলাম এই বলে যে কি চলছে আমার না, কেমোথেরাপি। এই কেমোথেরাপি বিষয়টা কি? এই কেমোথেরাপি নিয়ে বলার আগে আসুন একটু মনটা হালকা করে নিই, তার কারণ এর পরের বিষয়গুলো একটু জটিল। তো মনটা হালকা করার জন্যে তারাপদ রায়ের একটি রম্যরচনার থেকে একটুখানি বলি। এক ভদ্রলোক ডাক্তার দেখাতে গেছেন। ডাক্তার তাকে খুব ভালো করে পরীক্ষা করলেন, করে অভয় বানিয়ে দিলেন যে দেখুন, আপনার যে সমস্ত রোগের যা সিমটমস যা দেখছি আমি, তা আমার রোগের যে যা সিমটমস তার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। কাছাকাছি আপনার চিন্তার আর কোনো কারণ নেই। এটা শোনার পর রোগী মহোদয় অনেক চিন্তা ভাবনা করে বললেন, ডাক্তারবাবু, আপনার রোগের সিমটমস আর আমার রোগের সিমটমস এক, সেটা নয় মানলাম, কিন্তু আপনার ডাক্তারবাবু আর আমার ডাক্তারবাবু তো আর এক নয়। তাহলে বুঝতেই পারছেন, এই হালকা নোটে এবার একটু ভারী কথা যাচ্ছে। কেমোথেরাপি। এই কেমোথেরাপি বিষয়টা নিয়ে প্রচুর ধোঁয়াশা আছে। কেউ কেউ তো বলেছিল, শোন, কেমোথেরাপি করাতে যাবি, ও তো অ্যাসিড ঢেলে দেবে যেখানে হয়েছে সেখানে। বলিস কি, অ্যাসিড ঢেলে দেবে কি রে? আর একজন বললো, না, ও আহা ঢেলে দেবে কেন, ওই অ্যাসিড আস্তে আস্তে মুখ দিয়ে খাইয়ে দেবে। হ্যাঁ, অ্যাসিড খেতে মরে যাবো? তো কিছু হবার আগেই মরে যাবো? না, অ্যাসিড খাওয়াবেও না, ঢেলেও দেবে না। কেমোথেরাপি বিষয়টা হলো, যদি একদম লেম্যানস ল্যাঙ্গুয়েজে বলি যে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে বিভিন্ন ঔষধ, সেটা স্যালাইনের মাধ্যমে ইন্ট্রাভেনাস, আপনাকে হাতে একটা চ্যানেল করে, যেরকম অন্যান্য রোগের ক্ষেত্রে স্যালাইন দেওয়া হয়, সেই রকমই স্যালাইনের মাধ্যমে ইন্ট্রাভেনাস এই ওষুধগুলি দেওয়া হবে। হ্যাঁ, এই ওষুধগুলো দেওয়ার পর কিছু সাইড এফেক্টস হয়, সেটা সম্পর্কে ওয়াকিবহাল থাকা ভীষণ জরুরি, দরকার। জেনে নেওয়া যাক কি কি হতে পারে। হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতে পারে, হঠাৎ চোখে অন্ধকার দেখতে পারে, না, এরকম কিছু নয় বিষয়টা। বিষয়টা হচ্ছে এর যে সমস্ত সাইড এফেক্টস গুলি আছে, সেগুলো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। সবার ক্ষেত্রে যে সমান মাথা ঘুরে পড়ে যাবে বা চোখে অন্ধকার দেখবে তা কিন্তু নয়। যেমন আমি আপনাকে একটা পরিসংখ্যান দিই, তাহলে বিষয়টা একটু পরিষ্কার হবে। পরিসংখ্যানে বলছে, আমি ইংরেজিটাই পড়ছি, ইংরেজিটা খুবই লেমন্স ল্যাঙ্গুয়েজে লেখা আছে, there might be hand foot syndrome 5 to 10%, mucositis 10 to 15%, diarrhea 15 to 20%, vomiting 10 to 15%, febrile neutropenia, এটা কি বিষয় আমিও জানি না ঠিক, এটা গুগল করতে হবে, 5 to 10%, anemia 20 to 30%, thrombocytopenia 20 to 30%, hair loss, এই বিষয়ে একটু আলোচনা করব বিশদে, 50 to 80%, etc. তো এইগুলো হচ্ছে সব সম্ভাবনা। এই পার্সেন্টেজ যে পরিসংখ্যানটি আপনাদেরকে দিলাম, সেই অনুযায়ী এই জিনিসগুলো হতেও পারে, নাও হতে পারে। এইবার এই যে হেয়ার লস, এই বিষয়ে আমার একজন খুব কাছের বন্ধুর কাছে আমি একটি সত্যি ঘটনা শুনলাম যে একজন ভদ্রমহিলা শুধুমাত্র এই হেয়ার লস হবে বলে উনি কেমোথেরাপি নিলেন না, এবং অচিরেই ক্যান্সার কিন্তু ওনাকে হারিয়ে দিল। শুধুমাত্র হেয়ার লস, মাথায় চুল পড়ে যাবে বলে। দেখুন, এমনিতে আপনারা তো এর আগের এপিসোডেও দেখলেন, এখনো দেখছেন, আমার মাথায় এক মাথা ঘন কালো চুল। এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এই চুল কিন্তু আমার এখনো পড়েনি,
তাই জন্য একদিন ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম যে অভয়দান্ত স্যার একটা কথা বলুন। বলে হ্যাঁ বলুন। আমি বলছি যে কেমোথেরাপি ঠিকঠাক মতো হচ্ছে তো, চুল তো আমার পড়ছে না। তো সেই শুনে ডাক্তারবাবু খুব হাসলেন, হেসে বললেন যে দেখুন সবার ক্ষেত্রে কিন্তু ওরকম হয় না। ওই যে হেয়ার লসের পরিসংখ্যানটা দিলাম, ওটা 50 to 80%, তার মানে আমি ওই বাকি পার্সেন্টেজের মধ্যে পড়ছি। সবার ক্ষেত্রে যে সমান হবে তা কিন্তু নয়। এইবার বলি, এই কেমোথেরাপির ফলে যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় সেটা হচ্ছে অত্যন্ত বেশি ভমিটিং এবং লুজ মোশন। এটা কিন্তু যাদের নিম্নাঙ্গে এই আপনার ক্যান্সার রোগটি থাবা মেরেছে তাদের ক্ষেত্রে এটি বিশেষভাবে বেশি করে প্রযোজ্য। কাজে খাওয়া দাওয়ার বিষয়টা কিন্তু ভীষণভাবে সাবধানতার সঙ্গে, এবং ডাক্তারবাবুরা ঠিক যে যে ডায়েটগুলো বলে দিচ্ছেন সেই ডায়েট ফলো করতে হবে। এক্ষেত্রে কেমোথেরাপির জেনারেল যে ডায়েটটি হয় সেটিকে বলে কেটো ডায়েট। তার পোশাকি নামটা হচ্ছে কেটো ডায়েট। আসলে এটি হচ্ছে হাই প্রোটিন লো রেসিডুয়াল ডায়েট। মানে অপশান দুটো তিনটে আছে, ডিম মাছ মাংস, মাছ মাংস ডিম, মাংস ডিম মাছ। তাহলে বুঝতেই পারছেন এই হচ্ছে গিয়ে হাই প্রোটিন কেটো ডায়েট। এর সাথে দুধ, ছানা ইত্যাদি ইত্যাদি। যারা কিনা নিরামিষাশী তাদের জন্য ডাল, দুধ, ছানা, ছানা দুধ ডাল, অথবা ডাল, ছানা, দুধ ইত্যাদি, এই কম্বিনেশন। এই কিন্তু খেয়ে যেতে হবে। মনে মনে ভাবছেন এ তো বেশ ভালো, প্রতিদিন ডিম মাছ মাংস খেয়ে দেখুন না, আড়ে টের পাবেন। প্রতিদিন এক জিনিস ভালো লাগবে না, কিন্তু তথাপি মন শক্ত রাখতে হবে। মন শক্ত রাখতে হবে, এগিয়ে যেতে হবে। কোনোভাবে কোনো অর্থেই কিন্তু ঘাবড়ে গেলে চলবে না। সেই যুক্তিটা মনে রাখুন, cowards die many times before their death, the valiant tastes death but once। কাজী হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের পরে। আজকে কেমোথেরাপির এই পর্বটা এই অবধি যদি রাখি, আর একটুখানি কথা বলি যে বিষয়টার মধ্যে যেতে চাইছি সেটা হচ্ছে কেমোথেরাপির পরবর্তীকালের যে সমস্ত মানসিক পরিবর্তনগুলি হয়। দেখুন, আমি কিন্তু মানসিকভাবে নিজেকে যতটা পেরেছি শক্ত রাখার চেষ্টা করেছি। ভগবান করুক, আমার ভগবানের কাছে প্রার্থনা, পরমেশ্বরের কাছে প্রার্থনা, কারোর যেন এই অসুখ না হয়। কিন্তু যদি হয় তাহলে ঘাবড়ে যাওয়ার কোনো জায়গা নেই। ওই হিন্দি ছায়াছবিটা দেখেছিলেন নিশ্চয়ই, মুকাম্মো সাহেব কি বলেছিল, জো ডার গেয়া সমঝো। আর বললাম না, নস্তাত্মক কথাটা থাক। মনে রাখবেন, আবার বলছি, ঘাবড়াবার কোনো জায়গা নেই, ভয়ও যেমন নেই, ভরসাও তেমন নেই। কাছাকাছি ভরসা একমাত্র পরমেশ্বরের ওপর রেখে মনের জোর নিয়ে চালিয়ে যান, জিত আসবেই। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ।